প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। দর্শক, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের, যার খসড়া ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে। আমাদের আজকের পর্ব জুলাই ঘোষণাপত্র নিয়ে। সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা পরিণত হয় সরকার পতনের একদফা আন্দোলনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সরকারের। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বছর ২০২৪-এর শেষ দিনে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পরবর্তীতে সরকার ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়। এ কারণে ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা দেয়নি তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় মার্চ ফর ইউনিটি, যেখান থেকে ঘোষণাপত্র দিতে সরকারকে ১৫ই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরদিন ১৬ই জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের বৈঠক হয়। সেদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্যে বলেন, সবার মতামতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র করতে চান তিনি। ওই বৈঠকের আগে জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তুত করা হয় এবং আলোচনার সুবিধার্থে সেই খসড়া রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে দেয়া হয়েছিল। এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলসহ অংশীজনের কাছে মতামত চেয়েছে সরকার। সোমবার ২০শে জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস বলেন, তিনি আশা করছেন জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির প্রথম দিকে ঐক্যমতে পৌঁছবে। দর্শক, ডেডলাইন ৩৬ জুলাই স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে অবস্থান করছেন আসিফ আদনান, আসসালামু আলাইকুম, এবং ফারজানা আক্তার নূপুর। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো যে জুলাইয়ের হলো যে ঘোষণাপত্র নিয়ে, এবং যে জুলাইয়ের যে ঘোষণাপত্র আসলে উপস্থাপিত হয়েছে, সেখানে কি আসলে আপনারা যে দাবি দাওয়া চাওয়া ছিল আপনাদের, সেগুলো কি আসলে সব উপস্থাপিত হয়েছে? আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব। প্রথমত যদি আমরা বলে থাকি জুলাইয়ের যে ঘোষণাপত্রটা, সেটা হচ্ছে সর্বদলীয়, রাজনৈতিক, অরাজনৈতিক সবাইকে নিয়ে এটা করা উচিত ছিল এবং আশা রাখছি এটা হবে। কেন বলছি? কারণ তাড়াহুড়ার ভিতরে যদি আপনি কোনো কিছু করেন, ওটা ভালো ফলাফল আপনি পাবেন না। যেমন হচ্ছে আমরা যদি রাজনৈতিক দল হিসেবে বলি বা সরকারি দল হিসেবে বলি, কাদেরকে বোঝাচ্ছি সেটা কিন্তু আমরা এখনও জানি না। আমরা রাজনৈতিক দলের বাইরে যদি যে অরাজনৈতিক অনেক প্রতিষ্ঠান আছে, যেমন পুসাব রয়েছে, আমাদের আলেম সমাজরা রয়েছিল, তারপর আমাদের জনতা ছিল, তাদের প্রতিনিধি হিসেবে কিন্তু তাদেরকে কাউকে এখানে ডাকা হয় নাই যে খসড়াটা কিভাবে তারা করতে চাচ্ছে, ঘোষণাপত্রটা কীরকম হচ্ছে। এখানেই সর্বপ্রথম একটা গ্যাপ রয়ে যাচ্ছে। পরবর্তী সময় যদি দেখে আমাদের ঘোষণাপত্রের ভিতরে অনেক জায়গায় কিছু উল্লেখ করা হয়েছে, যেমন হচ্ছে আমাদের শহীদদের বা আহত যারা আছে তাদের। দেখুন, একটা জিনিস কি, ৬ মাস অতিবাহিত হয়ে গেছে। ৬ মাসের ভিতরে আহতদের এখন পর্যন্ত অনেকে প্রপার চিকিৎসা পায়নি। সেটাও কিন্তু একটা ব্যর্থতা, আমাদের সরকারের একটা ব্যর্থতা এটা। সেই বিষয়টাকে এখানে আরও জোর করে তুলে ধরা উচিত ছিল, যে জোর গলায় বলা উচিত ছিল যে আমাদের আহতদের দ্রুত সময় না দিয়ে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত ছিল, যেই সময়ের ভিতরে জিনিসটাকে প্রপারলি যেন শেষ করা হয়। আমি শুধু ১৭ বছরের কথা বলবো না, দীর্ঘ ৫৩ বছরের যে আমাদের বৈষম্যটা রয়েছে সেটা নিয়েও কথা বলার দরকার এখানে রয়েছে। আমাদের আইন ব্যবস্থা নেওয়া হবে। আপনি অলরেডি আমরা সবাই দেখতে পেরেছি যে অনেক ফ্যাসিস্টদের যারা নেতা ছিল, নেতাকর্মী ছিল, তারা অলরেডি চলে যাচ্ছে দেশের বাইরে। কেন? সেগুলো কিন্তু দেখা হচ্ছে না। আমরা ঘোষণাপত্র দিয়ে দিলাম, কিন্তু ঘোষণাপত্র ফলাফল বাস্তবায়ন হচ্ছে না, তাহলে কিন্তু সেটা হবে না। পরবর্তী সময় যদি আপনি আরও দেখেন যে আমাদের ঘোষণাপত্রের
রাত্রেবেলা ঘোষণা করা হয়েছে, সরকার দলীয় সবার সাথে বসা হয়েছে, কারা? জনগণের বা জনতা যারা আন্দোলন করেছিল তাদের প্রত্যেকেরই জানার অধিকার রয়েছে। এখানে সকল ধরনের যারা ছিল তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা করা উচিত ছিল। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি একটি কথা বলেছেন যে তাড়াহুড়ো করে আসলে করা হয়েছিল। আমি একটু জানতে চাচ্ছিলাম তাড়াহুড়ো করে আসলে কারা করেছে? তাড়াহুড়ো বলতে আপনি হুট করে বলে দিলেন। আমি তো দেখেছিলাম সম্মিলিতভাবে সবাই আসলে সর্বদলীয়ভাবে করার একটা কথা চলছিল, হুট করে যে আপনি বলেন যে তাড়াহুড়ো করে আসলে সবাইকে ইনক্লুড করা হয়নি, এটা কারা করেছে? রাতের বেলা আপনি ঘোষণা করে দিলেন যে কাল জুলাই ঘোষণাপত্রে একটা ঘোষণা আসবে, এটাকে তাড়াহুড়া ছাড়া আমি আর কোনো কিছু বলতে পারি না। যে রাত্রেবেলা আপনি ঘোষণা দিলেন, এটা হয়ে গেল, কিন্তু পরবর্তী সময়টা সরকারের একটা সময় দেওয়া হয়েছে 23 জানুয়ারি, আমি যতটুকু পড়েছিলাম 23 জানুয়ারির ভিতরে এটা একটা প্রস্তাবনা রয়েছে। সুতরাং এইভাবে তাড়াহুড়া বলতে আমি এটাকেই বুঝাচ্ছি যে আপনি রাত্রেবেলা বলে দিলেন, সকালবেলা হয়ে গেল, জিনিসটা এরকমই বোঝানো হয়েছে। ধরেন হলো যে আমি হলাম যে আপনার কাছে ফেরত আসবে আমার প্রশ্নটি নিয়ে, তার আগে আমি হলাম যে ফারজানা আক্তার নূপুর, আপনার কাছে যাব একটু একজন আন্দোলনকারী শিক্ষার্থী হিসেবে, যে এই যে জুলাইয়ের হলো যে ঘোষণাপত্র যে খসড়া উপস্থাপিত হয়েছে, এখানে আপনার যে চাওয়াগুলো ছিল সেগুলোকে আসলে ইনক্লুড করা হয়েছে কিনা? হ্যাঁ, আমার চাওয়াগুলো ইনক্লুড করা হয়েছে, তবে মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। আমাদের যে রাষ্ট্র সংস্কার আমরা চাই, সেই রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের চাওয়াগুলো কিন্তু আমরা চাইলেই মানে বৃদ্ধি করতে পারি, কিন্তু আমরা এখানে চাই আমরা যতটুকু আমাদের ঘোষণাপত্রে তুলে ধরা হয়েছে আমরা চাই এতটুকু আপাতত বাস্তবায়ন হোক। এই যে আপনি বললেন যে মানুষের চাওয়া পাওয়ার তো আসলে শেষ নেই, সত্য কথা। আপনি যদি ধরেন এর বাইরে যদি যে ঘোষণাপত্রে হলো যা যা আছে তার বাইরে যদি আপনি যেটা চান সেটা আসলে কি হইতে পারে, আমাদেরকে যদি একটু বলতেন। রাষ্ট্র সংস্কারের জন্য আমার চাওয়া পাওয়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়, ফ্যাসিবাদ সরকারের সময় যারা অনেক আপার লেভেলে ছিল, যারা ক্ষমতায় ছিল, তাদেরকে আর কি সর্বপ্রথম নিরসন করতে হবে, সর্বপ্রথম তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, তারপরে আমরা ধাপে ধাপে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে সক্ষম হব। আমাকে মাত্র হলো যে ফারজানা বলল যে মানুষের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নেই, যে কটা হলো যে এখানে হলো যে দেওয়া হয়েছে দাবি দাওয়াগুলো অ্যাড করা হয়েছে জুলাইয়ের হলো যে ঘোষণাপত্রে খসড়ায়, এর বাইরে কি কোনো চাওয়া আছে যেটা হলো যে আপনার দেখলে ভালো লাগতো বা আসলে অ্যাড করা দরকার ছিল বলে মনে করেন আপনি? সেই হিসেবে যদি আমি বলি অনেক রয়েছে, তার ভিতরে যদি আমি কিছু উল্লেখযোগ্য যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সংবিধানটা একরকম ডিক্টেটরি টাইপের হয়ে গেছে। সেটা আমি কেন বলছি, কারণ আমাদের 72-এর সংবিধান বাতিলের কথা আমরা বলছি না, আমরা সংস্কারের কথা বলছি। 111-এরটা আমরা সংস্কারের কথা বলছি, কিন্তু সংস্কারটা যখন হচ্ছে তখন আমাদের 24-এর যে একটা স্রোত রয়েছিল সেটা কোথায় যাবে? কারণ আপনি যখন একটা জিনিস সংস্কার করা হচ্ছে কিংবা নতুন করে দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে জনগণের বা জনতা যেটা রয়েছে তাদেরকে যদি আপনি উল্লেখ না করেন এখানে, তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু সেটা অস্তিমিত হয়ে যেতে পারে। কারণ যে কোনো সময় যে কোনো সরকার পরবর্তী সময় আসলো, এসে যদি তারা এই ঘোষণাপত্রটাকে বাতিল করে দেয়, তখন সেই ধরনের আমাদের সকলের মতবাদ অনুযায়ী আমাদের জিনিসটা করা উচিত, যেন পরবর্তী সময়ে ঘোষণাপত্র বাতিল কেউ না করতে পারে। পরবর্তী সময় কোনো সরকার এসে যদি ফ্যাসিস্ট হয়েও যায় বা হওয়ার চেষ্টাও করে, তখন যেন তারা বাতিল করতে না পারে। কারণ একটা আন্দোলন কিংবা একটা কোনো কিছুর প্রতীক হিসেবে এই ঘোষণাপত্রটা ব্যবহার করা হয়। আমরা অনেক ধরনের বিভিন্ন দেশে দেখেছি, সাউথ আফ্রিকা দেখেছি, রুশ দেখেছি, ফরাসি দেখেছি, প্রত্যেকেরই একটা করে ঘোষণাপত্র রয়েছে। ঠিক সেরকম আমাদের 24-এর আন্দোলনে একটা ঘোষণাপত্র থাকা উচিত, যেটা পরবর্তী সময় কেউ যেন মুছে না ফেলার চেষ্টা করে। আচ্ছা, এই যে ধরেন এই ঘোষণাপত্র দেওয়ার পরে এবং এর হলো যে ম্যান্ডেটগুলো বাইরে আসার পরে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি অনেকগুলো রাজনৈতিক দল তাদের আসলে বিরুদ্ধে এবং হলো যে বা তারা আসলে খুশি না এই ধরনের বক্তব্য তারা আসলে দিয়েছেন। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন আপনি? আমি একটু জানতে চাইবো ফারজানা আপনার কাছে। যখন আমরা আন্দোলন করেছি তখন আমরা সব রকম দল, যেরকম বিএনপি বলেন, আলেমরা বলেন, সবাই আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং আমি মনে করব আমাদের সকলের চাওয়াটা এমনই হওয়া উচিত যেটাতে সবাই রাজি হবে, সবাই সম্মতি জানাবে। আমি চাই আমাদের চাওয়াটা এমনই হওয়া উচিত। ঘোষণাপত্র যেটা করা হয়েছে আমার কাছে মনে হয় সবাইকে নিয়ে, সব প্রতিনিধিদেরকে নিয়ে, সব যারা আমাদের জনগোষ্ঠী ছিল আন্দোলনের সময়, সবাইকে একসাথে করে আমরা যদি একটা খসড়া তৈরি করতে পারি এবং সেখানে সবার সম্মতি যদি একভাবে থাকে, তাহলে আমার মনে হয় আমরা এটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো এবং পরবর্তীতে এটা টিকিয়ে রাখতে পারবো।
কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেকগুলো দল কিন্তু তারা বক্তব্য দিয়েছে যে তাদের মানে বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তারা তো, আপনি তো বলছেন কি করা উচিত, কিন্তু যে বক্তব্যটা তারা দিয়েছেন এই ব্যাপারে আপনার আসলে কোনো প্রতিক্রিয়া জানাতে চান কিনা আপনি? বক্তব্য দিয়েছে বলতে আপনি আমি যতটুকু আমার জানা মতে যেটা আসিফ বলল যে সবাইকে তো আসলে ইনক্লুড করা হয়নি, এটা নিয়ে একটু হয়তো তারা আসলে মন খারাপই করেছে ধরেন বলা চলে। হ্যাঁ, স্বাভাবিক, কারণ তারাও তো আমাদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা তো তাদের নিজস্ব যে মতামত চাওয়াগুলো অবশ্যই এখানে উল্লেখ করা উচিত ছিল, এবং আমারও এটা ধারণা যে তাদের এটা নিয়ে মন খারাপটা করেছে এটা আসলে কোনোভাবে আমাদের মানে আমাদের আসলে ওদের মন খারাপের মন ভালো করার দায়িত্ব নেওয়া উচিত ছিল, বুঝতে পেরেছি। আমি একটু আসিফ আদনান আপনার কাছ থেকে জানতে চাইবো এই সেম প্রশ্নের উত্তর, যে এই ঘোষণাপত্রের যে ব্যাপারগুলো নিয়ে এবং বিরুদ্ধে বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো দল কিন্তু হলো যে মানে কিছু কিছু যদি আমরা বলি তারা বক্তব্য দিয়েছে, তো সেই ব্যাপারে হলো যে আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো একটু। এই ঘোষণাপত্রটা আমি মনে করি কাউকে বাদ দিয়ে করা উচিত না। সেই ভিত্তিতে যদি বলি রাজনৈতিক দলের মতবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিক দলের অবস্থান যদি তারা পরিষ্কার করে দেয় তারা কি চাচ্ছে সেটা যদি তারা বলে, হতে পারে কাউকে অ্যাপ্রোচ করা ঠিক হয়নি, কিন্তু তাদের উচিত ছিল যেহেতু আমরা ভুল করেছি, আমরা বড় ছেলের দায়িত্ব পালন করছি দেশের ভিতরে, সেই হিসেবে আমাদেরকে তাদের বুঝিয়ে দেওয়া উচিত ছিল। এবং আমি মনে করি যে সকল রাজনৈতিক দল, আমরা বিএনপিকে বলি কিংবা হচ্ছে গণপরিষদকে বলি কিংবা জামাত ইসলামকে বলি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলকেই বলি, এছাড়া যদি অরাজনৈতিক কিছু সংস্থা বলি যেমন পুসাব রয়েছে, তাদের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমাদের ধারণা করা উচিত যে প্রত্যেকের মতবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যখন এককেন্দ্রিক একটা দিয়ে দিবেন আপনার পরিচয় সেই ফ্যাসিজমই চলে যাবে, তাহলে সেই আগের পর্যায়ে আমরা চলে যাব যদি সকলের মতবাদ নিয়ে না করি। বিরোধিতা থাকবেই, বিরোধিতা থেকে আমাদের নেগোসিয়েশনে আসতে হবে, সেই জিনিসটাকে আমাদের তুলে ধরতে হবে এবং সেই জিনিসটাকে আমাদের পরিষ্কার করে আমাদের ঘোষণাপত্রটা সকলের মতবাদ অনুযায়ী এবং সকলের সাপোর্ট নিয়ে করা উচিত। অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি আমি এবং আমাদের দর্শকদের জন্য, সেটা হলো যে এই যে জুলাই খসড়া মানে জুলাই ঘোষণাপত্র, এটা হলো যে ওভারঅল যে কারণে আপনি জরুরি মানে খুবই জরুরি বলে ভাবেন, সেই কারণটা যদি আমাদেরকে একটু জানাতেন। কারণ একটা না, কারণ অনেকগুলা, যদি আমি উল্লেখ করি সেভাবে। প্রথমত কারণ হচ্ছে আমাদের পরিচয়, সেটা আমাদের দেশের যে আন্দোলনটা ছিল, যে জুলাই আপরাইজিং বলি, যেটাই বলি, যে আপরাইজিংটা ছিল সেটার প্রতীক হচ্ছে আমাদের এই জুলাইয়ের ঘোষণাপত্র। এটা যদি সঠিকভাবে না প্রেরণ করা হয় পরবর্তী সময়ে এটা মুছেও যেতে পারে। ঠিক কিভাবে মুছে যাবে, চাইলেই কিন্তু অন্য কেউ এসে ক্ষমতায় এসে এটাকে পরিবর্তন করার চেষ্টা করবে, সেগুলো যেন না হয় সেজন্য আমি বলছি প্রতীক হিসেবে, আমাদের পরিচয় হিসেবে এই জুলাইয়ের ঘোষণাপত্রটা অবশ্যই জরুরি। আচ্ছা, এবারে আমি আপনার কাছে একটু জানতে চাইবো ফারজানা, যে আপনার কাছে কেন মনে হয় যে জুলাইয়ের মানে এই জুলাইয়ের ঘোষণাপত্র কেন আমাদের জন্য খুবই জরুরি? দেখেন, আমরা কিন্তু আন্দোলন করেছি কেন? আমাদের দেশটাকে সংস্কার করার উদ্দেশ্যে। আমাদের দেশটার থেকে ফ্যাসিবাদী যে সরকার ছিল তাকে উৎখাত করা আমাদের একমাত্র লক্ষ্য ছিল না। আমাদের লক্ষ্য ছিল আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে দুর্নীতিগ্রস্ত সমাজটা তৈরি হয়েছে, এই সমাজকে নির্মূল করাটাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল। আমাদের এই সমাজে যেভাবে যারা দোসররা মানে যারা ফ্যাসিবাদী দোসররা যেভাবে এই সমাজে একটা দেওয়াল তৈরি করেছিল, যে আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাও আমাদের মানে সক্ষমতায় ছিল না, আমাদের কথা বলার বাকস্বাধীনতাটা ছিল না। আমি মনে করি এই জুলাইয়ের ঘোষণাপত্রটা আমাদের এই সব রকম বাধা বিপত্তিকে পার করে সামনের দিকে সুন্দর একটি সমাজ এবং সুন্দর একটি বাংলাদেশ গঠনের অত্যন্ত ভূমিকা রাখবে। আচ্ছা, এই যে আসিফ আপনি আমাকে যে কথাটি বললেন যে যাতে আর কেউ এটা পরিবর্তন না করতে পারে মানে ভবিষ্যতে, ঠিক আছে, এই ধরনের, কিন্তু হলো যে আমরা দেখতে পেয়েছি আসলে যেই আসে সে পূর্বজদের হলো যে কিছু না কিছু পরিবর্তনের আসলে করেই থাকে, এটা বোধহয় হলো যে একটা ম্যান্ডেটরি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি, যদি যেটা আপনি বললেন যে পরিবর্তন চান না বা এটা যাতে পরিবর্তন করতে না পারে, সেই ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে হলো যে এটা আসলে যে কেউ এসে যাতে হলো যে তুড়ি মেরে উড়িয়ে দিতে না পারে? তার জন্য আমাদের সর্বপ্রথম যেটা, সেটা আমাদের সংবিধান সংস্কার করতে হবে। সংবিধানের যে রীতিটা চলে আসছে সেটা বলতে গেলে এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই এককেন্দ্রিকতাটাকে দূর করতে হবে। কারণ পূর্ববর্তী সরকার তাদের ক্ষমতার জন্য তাদের সংবিধানে অনেক ধরনের কাজ করে গেছে,
যেগুলো মূলত এককেন্দ্রিক বা একনায়কতন্ত্রের দিকেই যাচ্ছে। সুতরাং সংবিধান সংস্কার হচ্ছে ম্যান্ডেটরি বলবো, যেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে যেন পরবর্তী সময় পরিবর্তন করা না হয়, তার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনার কি মনে হয় যে আমরা কি ধরনের হলো যে সরকার বলি বা হলো যে সংবিধান যেটা হলো আসিফ আদনান বললেন, এর বাইরে আর কোনো পদক্ষেপ আমরা নিতে পারি কিনা, যাতে হলো যে কেউ এসে যাতে হলো যে মন মতো হলো যে সবকিছু বদলে ফেলতে না পারে? আমার কাছে মনে হয় সংবিধান সংস্কারের থেকে বাতিল করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন সংবিধান বাতিল, আমার একান্ত মতামত এটা, সংবিধানটা যখন আমরা বাতিল করব তখন দেখা যাবে যে আমাদের নতুন কোনো রাজনৈতিক দল বলেন বা নতুন কোনো ফ্যাসিবাদী সরকার এটাকে সহজে নির্মূল করতে পারবে না, যতটুকু আমার মনে হয়। জি, ধন্যবাদ। এই যে ঘোষণাপত্র, এটা তো আসলে খসড়া, মানে এটা যদি বাস্তবায়ন আসলে কবে নাগাদ হতে পারে বলে আশা রাখছেন বা হতে পারে বলে জানেন আপনি? যেহেতু আমাদের সকলের মতামত না নিয়ে জিনিসটা করা হয়েছে, কিন্তু আমি যদি বলি যে পরবর্তী সময় কিংবা কখন করা হবে, প্রস্তাবিত সময় সম্ভবত 23শে জানুয়ারি করা হয়েছিল। সেই প্রস্তাবিত সময়ের ভিত্তিতে যদি বলি যে যদি এটা সকলের রাজনৈতিক অরাজনৈতিক সকলের প্রতিনিধি নিয়ে এটা করা হতো, তাহলে হয়তোবা এই ধরনের যে একটা ধোঁয়াচা একটা কথা যে কবে হবে কবে হবে না, সেটা হয়তোবা থাকতো না। যদি সর্বদলীয়ভাবেও সবার সম্মতিক্রমেও এটা আসতো এবং সবার সঙ্গে আলোচনা করেও আসতো, তারপরে হয়তো সময় নিয়ে এদিক সেদিক হতে পারতো। সেই জন্য আমি জানতে চেয়েছিলাম। ধরুন সেটা আপনি জানেন না, কিন্তু হলো যে যদি চান, কবে নাগাদ আপনারা এই জুলাইয়ের ঘোষণাপত্রের আসলে বাস্তবায়ন দেখতে চান? যত দ্রুত সম্ভব এটাকে করা যায়, কিন্তু আমি যদি বলতে চাই স্পেসিফিকভাবে জিনিসটা, সেটা হচ্ছে যেটা সিএ থেকে বলা হয়েছিল, সিএ প্রেস থেকে বলা হয়েছিল, চিফ অ্যাডভাইজার প্রেস থেকে 23শে জানুয়ারি পর্যন্ত তারা সময় নিয়েছে, এরকম একটা প্রস্তাবনা তারা দিয়েছিল। জি, আমি চাই যে সেটা যেন পরিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করতে পারে। আপনি জিনিসটাকে যত পিছাবেন, জিনিসটাকে তত ঘোলা করা সোজা হবে। সুতরাং আমি মনে করি না পিছিয়ে সময়ের ভিতরে সকলকে নিয়ে ঘোষণাপত্রটা করে ফেলা উচিত। কিন্তু সকলকে নিয়ে, তারা যাতে আসলে সবাইকে রিচ করে, যারা যারা স্টেক হোল্ডার আছে এখানে, এটার সঙ্গে রিলেটেড। আচ্ছা, আমরা কি দেখেছি জুলাইয়ের অভ্যুত্থানে আসলে ধর্ম, বর্ণ, লিঙ্গ সবকিছু মানে কোনো ভেদাভেদ ছাড়া সবাই কিন্তু হলো যে রাস্তায় নেমে এসেছে। যে কোনো একটা ইস্যুতে সবাই হলো যে ঐক্যবদ্ধ ছিল এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আসলে কাজ করেছে। এই যে সেই জুলাই অভ্যুত্থান নিয়ে কিন্তু এই ঘোষণাপত্র খসড়া, কি মনে হয় যে এই ঘোষণাপত্র দেশের মানুষকে ঠিক ওই রকম ভাবেই ঐক্যবদ্ধ করে রাখতে পারবে, নাকি এখানেও আমরা একটু বিভাজন আসলে দেখতে পাবো? কারণ আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু এই সেম মানুষদেরই অনেক অনেক টপিকে অনেক অনেক সেকশনে গিয়ে আমরা দেখতে পেয়েছি তাদের আসলে বিভাজন তৈরি হয়েছে, ভিন্ন ভিন্ন মত তৈরি হয়ে গেছিল। আমি এটা একটু আপনার কাছে প্রথমে জানতে চাইবো ফারজানা। আসলে ভিন্নতা কখন আসে? যখন আমরা সবার মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামতকে স্বীকৃতি বেশি দেই বা নিজের মতামত স্থাপন করতে চাই, তখন কিন্তু ভিন্নতা আসে। তো আমি সবার কাছে আশা রাখবো এটাই যে আমাদের যেহেতু এই অভ্যুত্থানটা আমরা সবাই মিলে করেছি, সবার দ্বারা এটা সংগঠিত হয়েছে, তাই আমাদের যদি কোনো দাবি থাকে সেটা সবাইকে সাথে নিয়ে যে দাবিগুলো উপস্থাপন করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ ফারজানা আক্তার নূপুর, এবং আপনাকে অনেক ধন্যবাদ আসিফ আদনান, ধন্যবাদ আমাদের সাথে আপনাদের বক্তব্য এবং মতামত শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন ডেডলাইন 36 জুলাই, সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। আপনার সাথে দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।